নারায়ণগঞ্জ হাইস্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহসিন সরকার। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা বাসায় বই দেখবে এবং পড়বে। তৃতীয় অধ্যায় আমাদের আছে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বা মুক্তিযুদ্ধ কেন হয়েছিল। আমরা কাজ দিয়েছিলাম আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে যে 7টি ফলক ব্যস্তম কৃষি প্রতীক বহন করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা বাংলাদেশের যে প্রাচীন মধ্য আধুনিক যুগের কিছু ইতিহাস আমরা প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম। তাহলে আমাদের আজকে তৃতীয় অধ্যায় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ এশিয়া মহাদেশে একটি দেশ। তাহলে পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন। আমরা মহাদেশ সম্পর্কে জানি যে কি পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। আমি আবারও বলছি, পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। তাহলে বিশাল ভূখণ্ড, সেখানে কি সাধারণত পানি বেশি তৈরি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং পানি দ্বারাই আমরা জানি যে আমাদের এক অঞ্চল বা এলাকা পানি ভিত্তিক রাস্তা আছে, পাহাড় ভিত্তিক যে পৃথক বা আলাদা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে মহাদেশ সম্পর্কে জানলাম যে মহাদেশ কি। তাহলে আমাদের আজকে পাঠ আমরা আলোচনা করবো তিনটা পাঠ নিয়ে। পাঠ 1, 2, 3 মহাদেশ কি। তাহলে আমরা মহাদেশ সম্পর্কে ভালো একটা সংজ্ঞা প্রথমে শুনেছিলাম যে পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন, তাহলে অবিরাম অবিচ্ছিন্ন, পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। সাধারণত পানি রাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পানি রাশি দ্বারা যে জলরাশি, পানি রাশি, সাগর, মহাসাগর, সেটা দিয়ে বা সেটার মাধ্যমে পৃথক হয়ে থাকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ। তাহলে পৃথিবীতে মোট 7টা মহাদেশ রয়েছে। তাহলে মহাদেশ কয়টি, মহাদেশ কি কয়টি, আমরা মহাদেশ সম্পর্কে জানলাম যে তাহলে মহাদেশ কয়টি রয়েছে, যে এশিয়া মহাদেশ, এরকম যে আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে কি আমরা সবাই জানি যে এশিয়া মহাদেশ। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, মানে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন বিশাল, সবচেয়ে বড় মহাদেশ, এবং জনসংখ্যার দিক দিয়েও কিন্তু এটি সবচেয়ে বড় মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তাহলে বাংলাদেশ এশিয়া মহাদেশে একটি স্থান অধিকার, বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। পৃথিবীর বুকে গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। তাহলে দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971 একটি সশস্ত্র মানে হচ্ছে কি অস্ত্র শস্ত্র সহ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার স্থান করে নিয়েছে। তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা নাম, বাংলাদেশের আলাদা জাতিসত্তা, আলাদা পতাকা রয়েছে, নিজস্ব ভাষা সংস্কৃতি দেশ বাংলাদেশ অর্জন করেছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। আর সেই দেশে বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের দেশ এবং দক্ষিণ এশিয়ার অবস্থিত। তাহলে মহাদেশ ছাড়া রয়েছে যেমন মহাসাগর রয়েছে। আমরা মহাসাগর যেমন নাম শুনলে আমাদের মনে পড়ে যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। তাহলে আমরা মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে জানলাম। তাহলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এক একটা মহাসাগর কিন্তু এক একটা এলাকাকে বিস্তৃত করছে এবং ওগুলো বেশ বিস্তৃত ছড়িয়ে আছে অনেক বিশাল জলরাশি বা বিশাল জায়গা জুড়ে। মহাসাগর মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় বড় সাগর বা সমুদ্র, যেমন আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর প্রভৃতি। আমাদের দেশে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আমাদের দেশে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল ইংরেজিতে বলা হয়। এটি আসলে একটি
উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। তাহলে বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। আমরা বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এটা একটা কি উপসাগর। তাহলে উপসাগর যে সাগরের মতো বা সাগরের সদৃশ দেখতে এরকম মনে হয়, তাহলে মহাসাগরের, তাহলে ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। তাহলে আমরা এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করব, তার জনসংখ্যা, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের প্রথম পাঠ যে মহাদেশের ভৌগোলিক পরিচয়। তাহলে আমরা পাঠ প্রথমে আলোচনা করব মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা প্রথমে কিন্তু মহাদেশ যেই কাকে বলে সেটা কিন্তু আমরা জেনেছি, যে আবার বলছি, পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে, পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানি রাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টা মহাদেশ রয়েছে, আর বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে আমরা আমাদের আজকে মহাদেশের যে ভৌগোলিক পরিচয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি যে এশিয়া মহাদেশ সবচেয়ে বড়, তারপরে আছে আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 হচ্ছে কি স্থলভাগ। পৃথিবীর মোট আয়তনের মোট 29 হচ্ছে স্থলভাগ, বাকি অংশ জলরাশি। তাহলে এই জলরাশির মধ্যে রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ, একসাথে অনেক দ্বীপের যখন সমাহার হয়ে থাকে তখন সেটা দ্বীপপুঞ্জ। তাহলে আমরা দ্বীপপুঞ্জ জানলাম, এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে আলাদা হলো কোনো না কোনো মহাদেশের অংশ। এই দ্বীপ বা দ্বীপপুঞ্জগুলো কোনো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে আলাদা হলো, এগুলো মহাদেশগুলোরই কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। যারা কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছো, সেখানে সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছো, সেখানে তোমরা দেখতে পেয়েছো এগুলোতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। তাহলে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আমরা জানি, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 155 বর্গ কিলোমিটার, যে বিশাল আয়তন, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। তাহলে পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়, সমতল কিন্তু সকল স্থান নয়, সমতল ভূমি ছাড়াও পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো কোনো দেশ আছে যা দ্বীপ বা দ্বীপের সমষ্টি, কোনো কোনো দেশ আছে কি দ্বীপ বা দ্বীপের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশ ও ভারতীয় উপমহাদেশে। তাহলে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে ও ভারতীয় উপমহাদেশে। তাহলে আমরা প্রথম পাঠে আমাদের মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে আমরা জানলাম। আমরা কি জানলাম? মহাদেশের ভৌগোলিক পরিচয়। আজকের প্রথম পাঠে আমরা জানলাম আমাদের মহাদেশের ভৌগোলিক পরিচয়। মহাদেশের ভৌগোলিক পরিচয়, ভৌগোলিক বললেই তার চারপাশে পরিবেশ সম্পর্কে চলে আসে যে হ্যাঁ, এক একটা মহাদেশের বা এক একটা দেশের পরিচয় কিন্তু এক এক রকমের হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে আমাদের স্থল ভাগ হচ্ছে কত ভাগ? 29 হচ্ছে স্থল, আর বাকি হচ্ছে কি আমাদের জলরাশি। তাহলে আমরা হচ্ছে কি যে মহাদেশ কয়টা? মহাদেশ আমাদের মহাদেশ কয়টি? 7টি মহাদেশ, যেগুলোর নাম অবশ্যই তোমরা ছোট ক্লাসে পড়েছো। মহাদেশ কয়টি ও কি কি সবাই আশা করছি পারবে, এবং সবচেয়ে ছোট এবং বড় মানে যে আমাদের ধারা বা সিরিয়াল অনুযায়ী তোমরা বলতে পারো। তাহলে আমি আবারও বলছি, প্রথমে 1 নম্বরে এশিয়া মহাদেশ, 2 নম্বরে আফ্রিকা মহাদেশ, 3 নম্বরে ইউরোপ মহাদেশ, 4 নম্বরে উত্তর আমেরিকা মহাদেশ, 5 নম্বরে দক্ষিণ আমেরিকা, এরপরে 6 অস্ট্রেলিয়া, 7 অ্যান্টার্কটিকা। তাহলে এই মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে কি স্থলভাগ, আর বাকি হচ্ছে জলরাশি। এই জলরাশির মধ্যে রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ। তাহলে দ্বীপ বা দ্বীপপুঞ্জ কিন্তু এক একটা দেশ থেকে বিচ্ছিন্ন হলো, এগুলো কিন্তু কোনো না কোনো মহাদেশের অন্তর্ভুক্ত। সে কথাই বলা হয়েছে আমাদের প্রথম পাঠে যে আমরা মহাদেশের ভৌগোলিক পরিচয়। তাহলে পৃথিবীর স্থলভাগ সব জায়গায় কিন্তু সমতল না, কোথাও বনভূমি, মালভূমি বা পাহাড় রয়েছে, সে কথা বলা হয়েছে। নদ-নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো কোনো দেশে আছে যা দ্বীপ বা দ্বীপের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশ ও ভারতীয় উপমহাদেশে। তাহলে আমরা বাংলাদেশের অবস্থান জানলাম পৃথিবীর
বুকে বাংলাদেশ রয়েছে এবং তার অবস্থান এশিয়া মহাদেশ ও ভারতীয় মহাদেশে। তাহলে আমরা প্রথম পাঠ আমরা যে যতটুকু জানলাম, আশা করছি তোমরা বাসায় এখান থেকে ছোট ছোট প্রশ্ন নিজেরাই তৈরি করবে এবং পরবর্তীতে তোমাদের লেখার পরে তোমরা সেটা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে। যখন পারছো না তখন বই পড়লে অবশ্যই পারবে। তাহলে আমরা পরবর্তী পাঠে আলোচনা করছি যে হ্যাঁ, পার্ট 2-3 আছে আমাদের এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। তাহলে আমরা যখন পার্ট 2-3 যা 2 এবং 3 অংশ আলোচনা করছি যে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আমাদের প্রথম বা সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর আমাদের সৌভাগ্য আমরা এত বড় মহাদেশের একটা দেশ। তাহলে কি আমাদের প্রথম এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা জানতেছি যে হ্যাঁ, এশিয়া মহাদেশ হচ্ছে কি মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ার অন্তর্ভুক্ত। 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি এশিয়া মহাদেশ। এই 3 ভাগ, মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এশিয়া মহাদেশে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এর আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। তাহলে এশিয়া মহাদেশের আয়তন, ছোট ছোট প্রশ্ন আর এখন থেকে যদি আমরা বাসায় একটু নোট করে শিখি অবশ্যই আমাদের মনে থাকবে। তাহলে এশিয়া মহাদেশের আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। 14,000 বর্গ কিলোমিটার হচ্ছে কি আমাদের এশিয়া মহাদেশের আয়তন। সবচেয়ে বড় মহাদেশ এবং সব কয়টা মহাদেশের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এশিয়া মহাদেশের আয়তন। আর স্কয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার আয়তন হয় 4,46,14,000 বর্গ কিলোমিটার। তাহলে আমরা এশিয়া মহাদেশ জানলাম যে সবচেয়ে বড় মহাদেশ, মোট সব কয়টা মহাদেশ যে আছে তার 3 ভাগের 1 ভাগ কিন্তু এশিয়া মহাদেশ এবং আর আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। আমরা ইউরোপ ও আফ্রিকা মহাদেশ আয়তন যোগ করলে, তাহলে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্রে করলেও এশিয়া সমান হবে না। তাহলে দুইটা মহাদেশ একসাথে করলেও কিন্তু এশিয়া মহাদেশের আয়তন সমান হয় না। সেক্ষেত্রে এশিয়া মহাদেশ অবশ্যই বড় মহাদেশ বলতে হবে। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকে যে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ তা কিন্তু না। এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। হ্যাঁ, আমরা প্রাচীন সভ্যতা আমরা যখন প্রথমত পড়েছিলাম মহেঞ্জোদারো, হরপ্পা নগরীর কথা আমরা জানতে পেরেছিলাম। তাহলে সুদূর অতীতে চীন, মেসোপটেমীয় সভ্যতায়, পারসীয়, হিব্রু এবং সিন্ধু সভ্যতার কথা কিন্তু আমরা তখন পেয়েছিলাম। আমরা জানতে পেরেছি বা এখন জানছি যে প্রাচীন যে সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, পারসীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই প্রাচীন সভ্যতা বা নব সভ্যতাগুলো কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এশিয়ায় যখন এসব সভ্যতা গড়ে উঠে তখন ইউরোপ ও আমেরিকার সভ্যতার আলো পৌঁছায় না। তাহলে প্রাচীন সভ্যতা কিন্তু এগুলো আসলে প্রাচীন, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে সবচেয়ে সুন্দর বা গোছানো নগরী হচ্ছে যে শহর বা মহাদেশ যদি বলা হয় যে ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ। তখন এই এশিয়া সভ্যতা যখন সূচনা বা গোড়াপত্তন হয়েছিল, যে মেসোপটেমীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, পারস্য সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু ইউরোপ এবং আমেরিকা থেকে অনেক প্রাচীন, সে কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এই সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর যে দেয়াল, হ্যাঁ, ও ব্যাবিলনীয় সৈন্য উদ্যান এই মহাদেশে অবস্থিত। তাহলে চীন এশিয়া মহাদেশে অবস্থিত। চীনের যে মহাপ্রাচীর বা দেয়াল, এই সভ্যতার নিদর্শন এবং ব্যাবিলনীয় যে সৈন্য উদ্যান এই মহাদেশে অবস্থিত। আমরা তাহলে এই ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের যে আয়তন সম্পর্কে আমরা জানলাম যে হ্যাঁ 4,46,14,000 4,46,14,000 বর্গ কিলোমিটার হচ্ছে এশিয়া মহাদেশের আয়তন। আর আমরা ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আলোচনা করবো। আসলে ভূপ্রকৃতি এক এক অঞ্চলের এক এক রকম হয়ে থাকে, এক একটা মহাদেশ সেই হিসাব করে করা হয়। তাহলে ভূপ্রকৃতি জলবায়ু বৈশিষ্ট্য অবশ্যই এই ভূপ্রকৃতি জলবায়ুর কারণে কিন্তু এক এক দেশে আবহাওয়া এক এক রকম, এক এক দেশের মানুষ এক এক রকম, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস
এগুলা কিন্তু দৈনন্দিন কাজকর্ম অনেক বিষয় আলাদা হয়ে থাকে। তাহলে এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, মানে বিভিন্ন রকমের। হ্যাঁ, এই মহাদেশে প্রায় 1/3 অঞ্চল সমতল সমান। 1/3 অঞ্চল মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি সমতল। এর উত্তরে যেমন রয়েছে বরফে আচ্ছাদিত, এশিয়া মহাদেশের উত্তরে হচ্ছে কি বরফে আচ্ছাদিত এলাকা। সাইবেরিয়া তেমনি পশ্চিমে রয়েছে কি রয়েছে উত্তপ্ত মরুভূমি। হ্যাঁ, বরফ একদিকে রয়েছে, কোথায় কোন দিকে বরফ রয়েছে আমরা জানছি যে সাইবেরিয়া, যে হ্যাঁ আমাদের এশিয়া মহাদেশের উত্তরে, এবং আমাদের পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমি। সেই উত্তপ্ত মরুভূমি থেকে কিন্তু অনেক গরম বা তাপ শিলা যেটা বের হয় সেটা কিন্তু আমাদের রয়েছে, কোথায় রয়েছে আমাদের যে পশ্চিমে উত্তপ্ত মরুভূমি। এবং আমাদের দক্ষিণ অংশে কি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করছি যে হ্যাঁ দক্ষিণ পূর্বে রয়েছে নদী বিধৌত বিভিন্ন সমভূমি, মানে নদ নদী বিস্তৃত বিভিন্ন সমভূমি রয়েছে দক্ষিণে। তাহলে উত্তরে হচ্ছে কি সাইবেরিয়া অঞ্চল, সেখানে প্রচুর বরফ বা তুষার। আর পশ্চিমে রয়েছে কি যে উত্তপ্ত মরুভূমিগুলো, হ্যাঁ যেখানে গরম থাকে অনেক, সে কথা বলা হয়েছে। এবং আমাদের দক্ষিণ পূর্ব দিক রয়েছে নদী বিস্তৃত সমভূমি। তাহলে আমরা এখানে আলোচনা করলাম এবং আমরা আর একটু আলোচনা করছি, আশা করছি তোমরা মনোযোগ দিবে এবং বাসায় পড়বে। আমরা ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম, আশা করছি তোমরা আমার কথাগুলো বা শোনার পরে অবশ্যই বাসায় বইতে পড়বে যে হ্যাঁ। এছাড়াও এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে রয়েছে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। তাহলে আমরা কিন্তু জানলাম যে হ্যাঁ উত্তরে কি আছে, এই আমরা যখন ছোট ছোট প্রশ্ন তৈরি করবো তখন আমার উত্তরে কি আছে আমি পেয়েছি পশ্চিমে কি আছে, পশ্চিম অংশে কি রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা কিন্তু এই বিষয়গুলো যখন ছোট ছোট নিজেরা প্রশ্ন করবে তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এরপরে দক্ষিণ পূর্বে কি রয়েছে, দক্ষিণ পূর্বে তো নদী বিধৌত অঞ্চল রয়েছে। আমরা যে হ্যাঁ পূর্ব দিকে আমাদের কি আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য, পূর্ব দিকে রয়েছে যে এশিয়া মহাদেশের পূর্ব দিকে রয়েছে কি আগ্নেয় দ্বীপগুলো উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কি চারদিকে পানি বা জল দ্বারা বেষ্টিত অঞ্চল বা এলাকা। বৃহত্তম হ্রদ হচ্ছে কি কাস্পিয়ান সাগর। তাহলে বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলোর 7টা এশিয়া মহাদেশে অবস্থিত। হ্যাঁ, যে চীনের যে নদী ছিল বা আমরা নীল নদী পিরামিড আমরা নদীর কথা জেনেছিলাম, তো সেখানে 7টা নদীর 5টাই হচ্ছে কি এশিয়া মহাদেশে, বড় নদীগুলোর 7টাই হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তাহলে পর্বত শৃঙ্গ হচ্ছে পাহাড়ের চূড়া, বিশাল টিলা বা উঁচা পাহাড়, সেই তার দৈর্ঘ্য কিন্তু মাপা হয়েছিল 8850 মিটার উঁচু। সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সর্বোচ্চ পর্বত শৃঙ্গের দৈর্ঘ্য হয়েছিল 8850 মিটার। প্রত্যেকদিকে এটা মনে রাখতে হবে। তাহলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মিটার। তাহলে এই যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কথা যে বললাম, সেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 8850 মিটার। এটা উচ্চতা। মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। তাহলে এশিয়া মহাদেশে কি আছে, মাউন্ট এভারেস্ট রয়েছে। তাহলে ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নামানুসারে, ব্রিটিশ এবং ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এই পর্বতশৃঙ্গের নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তাহলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কি, সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ব্রিটিশ এবং ভারতের যে জরিপ বিভাগের প্রধান, তাহলে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে কি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটা আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। উচ্চতা মেপেছিলেন কিন্তু এক বাঙালি, নাম তার হচ্ছে রাধানাথ শিকদার। যে এই পর্বতশৃঙ্গের উচ্চতা মেপেছিলেন তার নাম হচ্ছে কি রাধানাথ শিকদার। তিনি একজন বাঙালি ছিলেন, আমরা কিন্তু সেটা জানলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে হ্যাঁ বাংলাদেশেরই একজন
এত উঁচা পর্বত শ্রেণীর দৈর্ঘ্য বেঁধেছিলেন, তার নাম হচ্ছে রাধানাথ সিকদার। তাহলে এই পর্বতসমূহের নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। তাহলে কি বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করে। তাহলে আমরা জানলাম কত সালে নেপালে 1953 সালে এই পর্বতচূড়ায় আরোহণ করেছিল। কত সালে? 1953 সালে। তাহলে নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি কত সালে জয় করেন? 1953 সালে। বাংলাদেশে আমরা জানি যে 5 জনের নাম আমাদের অনেকেরই জানা ছিল, যে আমাদের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন, এরা কি পর্বতচূড়ায় আরোহণ করেছিলেন। তাহলে পর্বতচূড়ায় আসলে আরোহণ করা বাংলাদেশের যারা যায়, তারা সেখানে গিয়ে পতাকা স্থাপন করে আসে যে হ্যাঁ, আমি সেই দেশের নাগরিক বা সেই দেশের প্রতিনিধি হিসাবে আমি এভারেস্টের পর্বতচূড়ায় বা শ্রেণীকে অবতরণ করতে পেরেছি, আমি জয় করেছি পর্বতশৃঙ্গ। তাহলে একটা দেশের কিন্তু গৌরব বা বৈশিষ্ট্য আলাদা থাকে। তাহলে এশিয়া মহাদেশের জলবায়ু ভূপ্রকৃতি কিন্তু আগেই বলেছিলাম বৈচিত্র্যপূর্ণ, মানে বিচিত্র রকমের আলাদা ব্যবধান। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তাহলে নিরক্ষীয় জলবায়ু হচ্ছে উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত। এই জলবায়ুর বৈশিষ্ট্য, বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে আর বৃষ্টিহীন। আমাদের এখন শীতকাল, শীত মৌসুম। আমাদের এই মৌসুমী জলবায়ু আমাদের এশিয়া মহাদেশে আছে, আমাদের দেশও বিদ্যমান। দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, চীন ও জাপান দক্ষিণাঞ্চলে কি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তাহলে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানে এই দক্ষিণাংশ কি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্যের মধ্যে এশিয়ায় মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের যে বৃষ্টি হচ্ছে, যদিও আমাদের আশীর্বাদ, আমরা আসলে যখন ছোটবেলায় বলেছিলাম অবশ্যই আশীর্বাদ ফসলের জন্য। আবার যখন আমরা স্কুলে না আসতে পারি তখন আমাদের জন্য খুব বেদনা হয়ে দাঁড়ায় যে আমরা বৃষ্টি আসছে, স্কুল যেতে পারছি না, বর্ষা মৌসুম কষ্টের। কিন্তু ফসল উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জলবায়ু। তাহলে শীতকালে বৃষ্টি, কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টি হতে এর বৈশিষ্ট্যসমূহ ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা এশিয়া মহাদেশের সর্বপ্রকার জলবায়ু দেখা যায়। আমরা আজকে যে আলোচনা করলাম যে হ্যাঁ, জলবায়ুর বৈশিষ্ট্য, এশিয়া মহাদেশের বৈশিষ্ট্য, আশা করছি তোমরা প্রত্যেকেই বাসায় পড়বে, পড়ে বাসায় ছোট ছোট প্রশ্ন তৈরি করবে, নিজেদের মধ্যে থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করবে এবং সেই উত্তরগুলো তোমরাই দিবে। তাই সবাইকে ধন্যবাদ এবং আশা করছি তোমরা বাসায় বইটা অবশ্যই পড়বে। আজকের ক্লাসের মধ্যে আল্লাহ হাফেজ।